আমি জিন। তুই মরুভূমিতে একা কি করছিস? এখানে কেউ তো ভয়ে আসে না। আমি তোমার কাছে ধন সম্পদ চাই, তুমি আমাকে ধন সম্পদ দাও। শোন, তোকে আমি সমস্ত ধন দৌলত দিব, কিন্তু একটি শর্ত আছে। তোকে আমার সাথে থাকতে হবে, আমার সাথে কাজ করতে হবে, তাহলে তোকে সমস্ত ধন সম্পদ দিব। ঠিক আছে, আমি রাজি, তোমার সমস্ত কাজ আমি করব, কিন্তু আমাকে ধন সম্পদ দিতে হবে। বন্ধুরা, যদি বলি একটি মেয়ে জিনের সাথে সহবাস করছে, আপনাদের হয়তো এটি বিশ্বাস হবে না, কিন্তু আজকের গল্পটি ঠিক এরকমই। একটি মেয়ে জিনের সাথে সহবাস করেছিল, এমনটি মেয়েটি গর্ভবতীও হয়েছিল। আরও কি কি করেছিল জিন মেয়েটির সাথে, এসব কিছু জানলে আপনি অবাক হবেন। এমনকি এটি আপনার সাথেও ঘটতে পারে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমাদের আজকের কাহিনী আয়েশার। আয়েশা তার মা বাবার সাথে লিবিয়ায় থাকত। লিবিয়া মরুভূমির শহর, এমন একটি দেশ যা তার রাজনীতির জন্য পরিচিত। আর সেই মরুভূমির বালিতেই চাপা পড়ে আছে কিছু অমীমাংসিত ভয়ঙ্কর গল্প, যা আজও সেখানে ধুলো হয়ে উঠতে থাকে। আমরা সবাই কখনো না কখনো জিনের কথা শুনেছি, কখনো মানুষের মুখে, কখনো গল্পে। আর আমরা এটাও জানি যে জিন দুই ধরনের হয়, ভালো এবং মন্দ। ভালো জিনরা মাঝে মধ্যে মানুষের সাহায্যও করে, কিন্তু মন্দ জিনের পাল্লায় পড়লে আপনার জীবন ছারখার হয়ে যায়। আর আয়েশার কপালও তাকে এমন এক জিনের সাথে দেখা করিয়ে দিল, যেখানে শেষ পর্যন্ত আসা মানে মৃত্যুর সওদা হয়ে গিয়েছিল। আয়েশা ত্রিপোলির কাছে একটি উপকূলীয় শহরে থাকত। লিবিয়ায় শিফট হওয়ার মাত্র 2 থেকে 3 বছর হয়েছিল, এবং সে তখনও সব জায়গা ঘুরে দেখেনি। আয়েশার বয়স ছিল 19 বছর, এবং সে সব সময় লাইব্রেরিতেই থাকত। সব সময় বই দিয়ে ঘেরা থাকত সে। আয়েশা ছিল শান্ত, সাধারণ আর বইয়ের পাগল। তার বন্ধুরা মজা করে বলতো, আয়েশা, তুমি মানুষের চেয়ে কাগজ আর গল্পকে বেশি ভালোবাসো। আর তাদের কথা ভুল ছিল না। আয়েশার কাছে জীবনের সবচেয়ে শান্তির মুহূর্ত ছিল সেটি, যখন সে লাইব্রেরির শাটার বন্ধ করে কোনো পুরনো ডায়েরি বা ম্যাপ নিয়ে একাই কোনো ঐতিহাসিক জায়গার খোঁজে বেরিয়ে পড়ত। আয়েশার শখ বাকিদের চেয়ে অনেক আলাদা ছিল। যেখানে বাকিরা ক্যাফেতে যেত, সিনেমা দেখত বা খেলাধুলা পছন্দ করত, সেখানে আয়েশা কেবল প্রাচীন ধ্বংসাবশেষের আর্তনাদ মেশানো নীরবতার মাঝেই নিজেকে জীবন্ত অনুভব করত। এবার একদিন আয়েশা ঠিক করে যে সে প্রাচীন শহর লেপটিস ম্যাগনার দিকে যাবে। এমন একটি জায়গা যেখানে দিনের বেলা অনেক পর্যটক আসত। সবাই সেখানে ঘুরতে আসত, ছবি তুলত, কিন্তু রাত নামলেই সেখানে কেউ পা রাখত না। কারণ ছিল সেখানে ছড়িয়ে থাকা পুরনো সব গল্প। বলা হয় যে ওই নির্জন ইমারতগুলোর ভাঙা রোমান আর্চগুলোর মাঝখানে আর সমুদ্রের পাড়ে ছড়িয়ে থাকা বালির ওপর মানুষ নয়, কেবল জিনরা বাস করে। আয়েশার কাছে এসব ছিল কেবল গল্প, লাইব্রেরির বইয়ে লেখা লোককথা, যা সে কাল্পনিক মনে করেই পড়ত। কিন্তু তার মনের ভেতরে এক অদ্ভুত অস্বস্তিও ছিল। নিজের কাছেই করা এক প্রশ্ন, এই গল্পগুলো কি সত্যি? মানুষ আর জিনের পথ কি কখনো কি সত্যিই মিলে গেছে? জিন কি সত্যি মানুষের প্রেমে পড়ে, নাকি এসবই কেবল গল্প? আর এই কৌতূহলই আয়েশাকে বাধ্য করেছিল ওই পদক্ষেপ নিতে। সে ভাবে, চলো একবার গিয়ে দেখাই যাক। সন্ধ্যা নামার সাথে সাথে আকাশের রং যখন নীল থেকে কালো হতে শুরু করল, আয়েশা নিজের ডায়েরি আর টর্চ নিয়ে বেরিয়ে পড়ল। নিজেকে বলল, একটা ছোট্ট হাঁটা হবে, শুধু দেখতে চাই সত্যি আর কল্পনার মধ্যে তফাৎ কতটা। কিন্তু আয়েশার বিন্দুমাত্র ধারণা ছিল না যে যেটাকে সে ছোট্ট হাঁটা বলছিল তা তার জীবনের সবচেয়ে দীর্ঘ এবং ভয়ঙ্কর রাত হতে চলেছে। আয়েশা সেই জায়গায় পৌঁছায় সমুদ্রের পাড়ে। জায়গাটা খুব শান্ত ছিল। আয়েশার মনে হলো সে যেন জান্নাত খুঁজে পেয়েছে। এত শান্তি আর নীরবতা সে আগে কখনো অনুভব করেনি। আয়েশা চুপচাপ ওই ঢেউগুলোর মাঝখানে গিয়ে বসে পড়ে এবং সেই খোলা পরিবেশের আনন্দ নিতে থাকে। চারদিকে কেবল পাখিদের ডাক আর সমুদ্রের ঢেউয়ের ধীর গতির হৃৎস্পন্দনের প্রতিধ্বনি। আয়েশা সেখানেই বসে নিজের খেয়ালে হারিয়েছিল। আয়েশার একটা অভ্যাস ছিল, সে যখন খুব ভালো অনুভব করত তখন কবিতা লিখত। সেই রাতেও সে কবিতা লিখতে শুরু করে। আয়েশার কোনো বন্ধু ছিল না। প্রায়ই সে জায়গা বদলাত, শিফট করত, যার কারণে তার পুরনো বন্ধুরা পেছনে কোথাও হারিয়ে যেত। আয়েশার একজন জীবন সঙ্গীর খোঁজ ছিল। আয়েশা এখন সেই বয়সের মধ্য দিয়ে যাচ্ছিল যেখানে সে ভাবত কেমন লাগে, সম্পর্কে থাকতে কেমন লাগে,
কেমন লাগে যখন আপনার কাছেও কেউ থাকে যার সাথে আপনি সব কথা শেয়ার করতে পারেন, যে জিজ্ঞাসা করবে খাবার খেয়েছ, রাতে ঘুম ভালো হয়েছে, কেমন আছো, কি করছো? এই সব জিনিস আয়েশার মাথায় ঘুরছিল। আপাতত আয়েশার সঙ্গী ছিল কেবল তার ডায়েরি, যেখানে সে তার সব অনুভূতি প্রকাশ করত, আর সেইভাবেই সে একটি কবিতা লিখল। প্রতিটি ঢেউ যেন আমার হৃদয়কে সেজদা করে, আর প্রতিটি তটরেখা তোমার স্মৃতির উপাসনা মনে হয়। তোমার সৌন্দর্যের নূর চাঁদের চেয়েও উজ্জ্বল। আমার আত্মার প্রতিটি চিহ্ন তোমার ভালোবাসার প্রভাবে গড়া। হে প্রিয়, তোমার নাম আমার ঠোঁটে সেই দোয়া যা রাতের তাহাজ্জুদে প্রভুর সাথে কথোপকথন বলে মনে হয়। এই লাইনগুলো শেষ করতেই আয়েশা পেছন থেকে কারো হাঁটার শব্দ শুনতে পায়। শব্দটা শোনা মাত্রই আয়েশা ঘাবড়ে যায়, কারণ এতক্ষণ তার মনে হচ্ছিল সেখানে কেউ নেই, আর হঠাৎ পেছন থেকে কেউ চলে এলে মানুষ চমকে যায়। আয়েশা যখন ঘুরে পেছনে তাকায়, দেখে সেখানে 4 জন ছেলে আছে এবং তারা নিজেদের মধ্যে কথা বলছে। তাদের দেখে আয়েশা কিছুটা অস্বস্তি বোধ করে। এখন আয়েশা সেখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। সে নিজের ওড়নাটা ঠিক করে নিচের দিকে তাকিয়ে হাঁটতে থাকে। ওই 4 জনই তার সামনেই ছিল এবং আয়েশাকে তাদের পাশ দিয়েই ক্রস করে যেতে হতো। আয়েশা নিচে তাকিয়ে যাচ্ছে, হঠাৎ তার মনে হলো একবার ওপরের দিকে তাকাই। যেমনই সে চোখ উপরে তোলে, অমনি তাদের মধ্যে একজনের সাথে আয়েশার ধাক্কা লাগে। একে কাকতলীয় বলুন বা যাই বলুন, ওই ছেলেটিও আয়েশার দিকেই তাকাচ্ছিল। এরপর আয়েশা আর বেশি কিছু ভাবে না, শুধু চোখ নিচু করে সোজা বাড়ির দিকে রওনা হয়। আয়েশা বাড়ি যায়, আরাম করে খেয়ে ঘুমিয়ে পড়ে। তার কাছে এমন কিছু ছিলই না যা মনে রাখার মতো, যে কেন এটা হলো বা ওটা কেন হলো। সব খুব স্বাভাবিক মনে হয়েছিল। এমনকি তার মনে হলো যে ওই জায়গাটা মোটেও অতটা ভয়ঙ্কর নয় যতটা সবাই বলে, বরং সেখানে একটা আলাদা শান্তি আছে। মানুষ শুধু শুধু এসব গল্প বানায়, গুজব ছড়ায়। আয়েশার ভেতরের সব কৌতূহল এখন শান্ত হয়ে গেছে এবং সে ঘুমিয়ে পড়ে। এরপর আয়েশা স্বপ্ন দেখে যে সে কোনো মরুভূমির ভেতর আছে এবং তার পা মরুভূমির বালিতে ডেবে যাচ্ছে। আয়েশা যখন ওপরের দিকে তাকায়, দেখে আকাশের চাঁদ অর্ধেক উজ্জ্বল আর অর্ধেক একদম ম্লান। ওখানকার বাতাস ঠান্ডা ছিল, কিন্তু তার সাথে এক অদ্ভুত জ্বালাপোড়াও ছিল, যেন বাতাসে আগুনের স্ফুলিঙ্গ মিশে গেছে। সেটা খুব অদ্ভুত অনুভূতি ছিল, যেমন কোনো কাঠ জ্বলছে আর আপনাকে তার খুব কাছে দাঁড় করিয়ে দিলে যেমন জ্বালা অনুভূত হয়, ঠিক তেমনই অনুভব করছিল আয়েশা। আয়েশা কিছুই বুঝতে পারছিল না কি করবে। তখনই তার সামনে একটি ছায়া, একটি বিশাল ছায়া হাঁটতে হাঁটতে তার দিকে আসতে থাকে। তার চোখ দুটো ছিল রক্ত লাল, আর সেই ছায়াটি ছিল অনেক দীর্ঘ। সেটি আয়েশার কাছে এসে বলে, তুমি শুধু আমার। আয়েশার ঠোঁট ফাঁকা হয়ে গেল, কিন্তু গলায় আওয়াজ আটকে গেল। আর না জানি কি হয়, আয়েশা অনুভব করল তার হাতে কেউ যেন জ্বলন্ত এক কাঠ ধরিয়ে দিয়েছে। সে চিৎকার করে ওঠে এবং চিৎকার করতে করতেই ধরফর করে জেগে ওঠে। আয়েশা জেগে উঠে কিছুটা স্বস্তি পায় যে যাই ছিল সব স্বপ্ন ছিল, কিন্তু সে বুঝতে পারছিল না যে তার নাকে এখনও কেন পোড়া কাঠের গন্ধ আসছে। আয়েশা এত ঘাবড়ে ছিল, আবার স্বপ্ন ভেবে স্বস্তিও পাচ্ছিল যে সে এই গন্ধের ওপর গুরুত্ব দেয় না। সে জল খায় এবং আবার ঘুমিয়ে পড়ে। পরের দিন থেকে আয়েশার জীবন বদলে যেতে শুরু করল। প্রথমে ছোটখাটো কিছু ঘটনা ঘটত, যেমন তার ঘরের দরজা নিজে নিজেই একটু খুলে যাওয়া বা বাতাস ছাড়াই পর্দা নড়াচড়া করা। আয়েশা ভেবেছিল হয়তো মনের ভুল। একদিন সে বসেছিল এবং তার নজর টেবিলের ওপর পড়ল। টেবিলে পবিত্র কোরআন রাখা ছিল এবং সে দেখে কোরআনের একটি পাতা অদ্ভুতভাবে নড়ছে। আয়েশা যখন সেই পাতাটি দেখতে যায়, তখন দেখে পুরো কোরআন প্রিন্টেড হলেও ওই পাতার উপর কেউ যেন আলাদা করে কলম দিয়ে কিছু লিখেছে। সেখানে লেখা ছিল যে জিন মানুষকে দেখতে পায়, কিন্তু মানুষ জিনকে দেখতে পায় না। এটা দেখে আয়েশা খুব অদ্ভুত অনুভব করে যে এমন কথা কেউ কেন লিখবে। সে এটা ভাবছিলই, তখনই তার মায়ের ডাক শুনতে পায় এবং সেখান থেকে চলে যায়। এভাবে কিছুদিন কেটে যায়। একদিন রাতে সে বিছানায় শুয়ে ঘুমের অপেক্ষা করছিল, তখন তার কানের একদম কাছে খুব মৃদু ছিসফিসানি শুনতে পেল, আমি এখানে আছি। আয়েশার নিঃশ্বাস যেন গলায় আটকে গেল। সে এক ঝটকায় বিছানায় উঠে বসল, কিন্তু পুরো ঘর খালি ছিল। শুধু ল্যাম্পের আলোর কারণে আয়েশার ছায়া দেয়ালে পড়ছিল। এখানে আয়েশার সাথে আরেকটি অদ্ভুত ব্যাপার ঘটছিল যে সে যখনই ঘুম থেকে উঠত, তার সারা শরীর ভীষণ ব্যথা পড়ত। মনে হতো সে যখন ঘুমায় তখন তার উপর অনেক ভারী কিছু চাপিয়ে দেওয়া হয়, এবং ঘুম ভাঙলে ওই বোঝার তীব্র ব্যথা অনুভূত হতো। আরেকটি বিষয় যা আয়েশা নয় বরং তার মা লক্ষ্য করেছিলেন, আয়েশা দিন দিন খুব দুর্বল হয়ে যাচ্ছিল।
সে অনেক শুকিয়ে যাচ্ছিল এবং তার চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছিল। তার পুরো চেহারা বিগড়ে যেতে শুরু করেছিল। প্রথমে মা ভেবেছিলেন হয়তো সে ওজন কমানোর চেষ্টা করছে, তাই বিশেষ গুরুত্ব দেননি। কিন্তু একদিন আয়েশা যখন রান্নাঘরে কিছু বানাচ্ছিল, তখন মা রান্নাঘর থেকে বাসন পড়ার শব্দ শুনতে পান। তিনি বাইরে থেকে আয়েশাকে ডাক দিলেন, কিন্তু আয়েশা কোনো উত্তর দিল না। তিনি দ্রুত রান্নাঘরে গিয়ে দেখেন আয়েশা মাটিতে পড়ে আছে আর খাবার দাবার সব ছড়িয়ে ছিটিয়ে আছে। তখনই আয়েশার মা সেখানে একটি ছায়া দেখতে পান, যা জানলা দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছিল। মা জানলা দিয়ে উকি দিলেও সেখানে কিছুই ছিল না। মায়ের মনে হলো কিছু একটা ঠিক নেই। তিনি আয়েশাকে তুলে রুমে নিয়ে শুইয়ে দেন। এর মধ্যে আয়েশার বাবাও অফিস থেকে ফিরে আসেন। মেয়ের এমন অবস্থা শুনে তিনি ছুটে আসেন। মা সব কথা বলেন যে সে শুকিয়ে যাচ্ছে, একটি ছায়া দেখা গেছে। কিন্তু বাবার মনে হলো ছায়াটি হয়তো চোখের ভুল ছিল। তিনি বললেন, তুমি চিন্তা করো না, ওর বয়স বাড়ছে তাই শরীরে এমন পরিবর্তন আসছে। আয়েশা ঠিক আছে। কিন্তু আয়েশার অবস্থা দিন দিন আরও খারাপ হতে লাগল। পরিস্থিতি এমন হল যে রাতে আয়েশার বলার স্বর বদলে যেত। সে কোনো পুরুষের কণ্ঠে গর্জন করতে শুরু করত। ডাক্তাররা বললেন হয়তো জ্বর মাথায় চড়ে গেছে, তাই এমন করছে। আয়েশার মা বাবাও কেন যেন সব দেখেও এড়িয়ে যাচ্ছিলেন, যেন কেউ তাদের নিয়ন্ত্রণ করে রেখেছে এবং তাদের নজর সেদিকে যেতেই দিচ্ছে না। এভাবে আরও কিছুদিন কেটে গেল। আয়েশার শরীর সাদা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। যে মেয়ে এত সুন্দর আর প্রাণবন্ত ছিল, সে হঠাৎ এত রোগা হয়ে গেল যে মনে হচ্ছে শুধু একটা কঙ্কাল, শরীরে মাংস নেই বললেই চলে। শক্ত খাবার বাদ দিয়ে সে এখন কেবল তরল খাবার খাচ্ছিল। ডাক্তাররা অনেক চেষ্টা করেও রোগের হদিস পাচ্ছিলেন না। একদিন আয়েশার বাবা চিন্তিত হয়ে নিজের অফিসে বসেছিলেন। তখনই তার ম্যানেজার রহিম আসেন এবং আয়েশার কথা জিজ্ঞাসা করেন। আয়েশার অবস্থার কথা তিনিও জানতেন। বাবা প্রথমে শরীর খারাপ বলেন, কিন্তু পরে বিস্তারিত বলেন যে কিভাবে সে রাতে পুরুষের গলায় গর্জন করে এবং কোনো কারণ ছাড়াই তার অবস্থা খারাপ হচ্ছে। রহিম শুনে অবাক হয়ে গেলেন যে কেন এই মানুষটি তার মেয়েকে কোনো মৌলবীর কাছে নিয়ে যাচ্ছেন না, কারণ যা কিছু ঘটছিল তা ছিল খুবই অস্বাভাবিক। রহিম তাকে বললেন, দেখুন, আপনি চিন্তা করবেন না, আমার বাবা একজন নামকরা আলেম। রহিম আয়েশার বাবাকে তার বাবার সাথে দেখা করতে বললেন। সন্ধে তাদের দেখা করার কথা ছিল, কিন্তু সন্ধে হতেই আয়েশার মায়ের ফোন আসে। আয়েশা খুব অদ্ভুত আচরণ করছিল, যার কারণে আয়েশার বাবাকে ওই পরিকল্পনা বাতিল করে ঘরে ছুটতে হয়। রহিমের সন্দেহ হল যে এখানে পরিকল্পনার কথা হলো আর ওখানে আয়েশার আচরণ শুরু হয়ে গেল। রহিম কিছু না বলে নিজের বাড়ি চলে যান। আয়েশার বাবা যখন বাড়ি আসেন এবং আয়েশা তাকে দেখে, সে দৌড়ে এসে নিজের বাবার গলা চেপে ধরে। তার চোখ এত লাল ছিল যেন রক্ত জমে আছে এবং সে খুব রাগান্বিত পুরুষের গলায় বলে ওঠে, তুই আয়েশাকে আমার কাছ থেকে দূরে করতে চাস? আয়েশার বাবা বুঝতে পারছিলেন না যে মেয়ে এতক্ষণ দাঁড়াতে পারছিল না, সে হঠাৎ এত শক্তি কোথায় পেল। এসবের মধ্যেই কলিং বেল বেজে ওঠে। বেল বাজার সাথে সাথে আয়েশা সেদিকে তাকিয়ে ঘাবড়ে যায় এবং দৌড়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। বাবা দরজা খুলে দেখেন সামনে রাহিম, তার বাবা অর্থাৎ আলেম শেখ ইব্রাহিম এবং আরও দুজন ইমাম দাঁড়িয়ে আছেন। শেখ ইব্রাহিম বললেন যে রাহিম যখন সব কথা তাকে বলেছে, তিনি বুঝে গেছেন এটা ওষুধে সারার মতো বিষয় নয়, আয়েশাকে সুস্থ করতে অন্য কিছু প্রয়োজন। শেখ ইব্রাহিম জিজ্ঞাসা করলেন আয়েশা কোথায়। বাবা জানালেন সে ওপরে নিজের রুমে আছে এবং ভেতর থেকে দরজা বন্ধ, কিন্তু আয়েশার মায়ের কাছে অন্য চাবি ছিল। তিনি দরজা খুলে দিলেন। সবাই ভেতরে গিয়ে দেখেন আয়েশা কোথাও নেই। খালি ঘরে আয়েশা কোথায় গায়েব হয়ে গেল তা কেউ বুঝতে পারছিল না। তখনই শেখ ইব্রাহিমদের সাথে আসা এক ইমাম ওপরের দিকে তাকান। আয়েশা ওই আলমারির ওপর বসেছিল এবং সেখান থেকে তাদের দিকে তাকিয়ে হাসছিল। আয়েশার ওই রূপ ছিল অত্যন্ত ভয়ঙ্কর। এই দৃশ্য দেখে মা বাবা ভয়ে ঘরের বাইরে চলে যান। শেখ ইব্রাহিম প্রথমে নিজের নিয়ত করে তাউজ পড়লেন। তিনি সূরা আল ফাতিহা এবং আয়াতুল কুরসি পড়া শুরু করলেন, যাতে ঘরের পরিবেশ কিছুটা স্বাভাবিক হয়। দুজন ইমাম আয়েশার দুই পাশে দাঁড়িয়ে খুব মনোযোগের সাথে কোরআন তেলাওয়াত করতে লাগলেন। তারা আয়েশাকে কথা বলার কোনো সুযোগই দিলেন না। আয়েশা যে আলমারির ওপর বসেছিল, প্রথমে সে ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু কোরআনের আওয়াজ ছড়িয়ে পড়তেই সে শান্ত হতে শুরু করল এবং নিজের সাহায্য ছাড়াই নিজে নিজে আলমারি থেকে নিচে নেমে এলো। শেখ ইব্রাহিম আয়েশার দিকে তাকিয়ে বললেন, যে ভেতরে আছে সে বাইরে আসতে পারে, আমরা তোমার কোনো ক্ষতি করব না। আয়েশা প্রথমে নড়ল না, যেন কেউ তাকে আটকে রেখেছে। এরপর শেখ ইব্রাহিম রুকিয়ার জন্য মেসওয়াক দিয়ে হালকা স্পর্শ করলেন এবং সূরা বাকারার আয়াতের ওপর মনোযোগ দিলেন। তখনই আয়েশার ভেতর থেকে এক অদ্ভুত আওয়াজ বের হল। সেটা ছিল এক পুরুষালী কণ্ঠ, যা ধীরে ধীরে কমে আসছিল।
ইমাম ও শেখ ইব্রাহিম ঘরের 4 কোণে দাঁড়িয়ে তিলাওয়াত চালিয়ে গেলেন। একটি প্রদীপ জ্বালানো হলো যাতে অশুভ শক্তিকে বন্দী করা যায়। ধীরে ধীরে আয়েশা শান্ত হয়ে গেল। শেখ ইব্রাহিম ও ইমামরা আয়েশাকে প্রশ্ন করতে শুরু করলেন যাতে বোঝা যায় আসলে কি ঘটছে। তখনই আয়েশার ঠিক পাশে একটি ছায়া এসে বসে পড়ে এবং কোনো নড়াচড়া করে না। শেখ ইব্রাহিম বুঝে গিয়েছিলেন এটা কি। তিনি প্রশ্ন করলেন, তুই কে আর কি চাস? কিন্তু ওই ছায়াকে করা প্রশ্নের উত্তর দিচ্ছিল আয়েশা, যেন ছায়াটি এখনও আয়েশার ভেতরে আছে। সে জানালো যে সে একটি জিন। আয়েশা যেদিন ল্যাপটিস ম্যাগনায় গিয়েছিল এবং সেখানে ওই 4 জন ছেলেকে দেখেছিল, আয়েশার চোখ যার সাথে মিলেছিল সে ছিল একটি জিন। আয়েশার নজর মেশার পর থেকেই সে আয়েশার শরীরের ওপর কবজা করে নিয়েছিল। সেই রাত থেকেই সে আয়েশার শরীরের ভেতরে ছিল। রাতে আয়েশা যখন ঘুমাতো তখন সে বাইরে বেরিয়ে আসত এবং আয়েশার সাথে এমন কিছু করত যা মুখে বলা সম্ভব নয়। কিন্তু এসব যখন আয়েশা জানতে পারল, তাকে এক বড় মানসিক ট্রমার মধ্য দিয়ে যেতে হয়েছিল। শেখ ইব্রাহিম তখন জিনকে বলেন, তোর যা করার ছিল তুই করেছিস, এখন এখান থেকে চলে যা। জিন প্রথমে মানতে চায় না। সে বলে, আমি আয়েশাকে সাথে নিয়ে যাব এবং ততক্ষণ তার সাথে থাকব যতক্ষণ না সে আমার সাথে চলে আসে, অর্থাৎ আয়েশার মৃত্যু পর্যন্ত। কিন্তু শেখ ইব্রাহিম এই বিষয়ে অনেক অভিজ্ঞ ছিলেন। তিনি এবং ইমামরা মিলে বিশেষ কিছু তিলাবাত করতে শুরু করলে জিন ভয় পেয়ে যায়। সে বলে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু তোমরা আমার কোনো ক্ষতি করবে না। তাদের মধ্যে এক ধরনের চুক্তি হয় যে জিন এখান থেকে চলে যাবে এবং কখনো আশেপাশে আসবে না। এরপর সেই জিন সেখান থেকে উধাও হয়ে যায় এবং আয়েশাও স্বাভাবিক হয়। জিন চলে গেলেও আয়েশা যা জানতে পেরেছিল এবং তার সাথে যা ঘটেছিল তার ফলে সে মারাত্মক ডিপ্রেশনে চলে যায়। যে মেয়ে বইয়ের পাতায় হারিয়ে যেত, এখন সে এক জায়গায় বসে একা একা নিজের সাথে কথা বলত, অনেক কান্নাকাটি করত, চিৎকার করত। রাত হলে তার মধ্যে এক অদ্ভুত ভয় কাজ করত। সে এখন মা বাবার সাথেই ঘুমাত, ঘরের আলো নিভতে দিত না। 1 বছর ধরে এসব চলল। আয়েশার চিকিৎসা চলল, সে থেরাপিস্টের কাছেও গিয়েছে, কিন্তু এখনও আয়েশার অবস্থা পুরোপুরি ঠিক হয়নি। যেখানে আয়েশার ওই পুরনো ধ্বংসাবশেষ বা নির্জন জায়গা পছন্দ ছিল, এখন সে যদি তেমন কোনো জায়গা দূর থেকে দেখেও ফেলে তবে সেখান থেকে দৌড়ে পালায়, চোখ নিচু করে রাখে এবং কারো সাথে চোখ মেলায় না। ওই ট্রমা তার ভেতরে ভর তৈরি করে নিয়েছে যা সে ছাড়তে পারছে না। সব রকম চিকিৎসা করার পরেও সে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেনি। আয়েশার স্বাভাবিক জীবনে ফিরতে অনেক সময় লাগবে, তবে সে একজন সাহসী মেয়ে এবং আশা করা যায় সে দ্রুতই সুস্থ হয়ে উঠবে। এই গল্প থেকে আমরা এটাই জানতে পারি যে যদি কখনো কোনো অশুভ শক্তি বা জিন কারো ভেতরে প্রবেশ করে বা কারো মুখোমুখি হয়, তবে তা কতটা ক্ষতি করতে পারে এবং জীবন কতটা বিষময় করে দিতে পারে। আয়েশার ভাগ্য ভালো ছিল যে রাহিমের মাধ্যমে সে শেখ ইব্রাহিমের সাহায্য পেয়েছিল। যদি সেই জিনকে আলাদা করা না যেত তবে আয়েশার কি হতো তা আমরা কেউ কল্পনা করতে পারি না। আজকের জন্য এটুকুই বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো গল্প বা বিষয় নিয়ে।